স্বামী স্ত্রী হলো দুটি আত্মার এক মহাজাগতিক বন্ধন, যেখানে ভালোবাসা, যত্ন, বিশ্বাস আর সম্মান একসঙ্গে বাস করে। জীবনের প্রতিটি হাসি, কান্না আর স্বপ্নে যাকে পাশে পাওয়া যায় সেই তো জীবনসঙ্গী। জীবনসঙ্গী আমাকে যতটুকু যত্ন করে, আমি তার চেয়েও দ্বিগুণ খেয়াল তার রাখি। ইনশাল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যেন এভাবেই থাকতে পারি, সেই দোয়া চাই আপনাদের কাছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিসমিল্লাহ বললে সব কিছু গুছিয়ে নিচে নামিয়ে গাড়িতে রেখে এসেছে। এখন আমি বের হব বাংলাদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টের উদ্দেশ্যে। কালকে রাত্রে রান্না বান্নার কাজ শেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে যদিও যা কিছু ছিল সবকিছু আমি গুছিয়ে রেখেছি। সবকিছু রেখে আসতে বেশ খানিক মায়া লাগছিল আমার। বের হবার পরে দরজাটা লক করার সময় আমি বারবার আমার ঘরটাকেই দেখছিলাম। মায়াটা আসলে কঠিন একটা জিনিস, যেটার প্রতি একবার মায়া লেগে যায় সেটার থেকে দূরে যেতে বেশ কষ্টই হয়। যাই হোক, এখন আমি গাড়িতে উঠে যাব। যেহেতু আমার বাসা থেকে এয়ারপোর্ট অনেক দূরে, হাতে 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে বের হয়েছি। আমরা বাসা থেকে বের হয়েছিলাম 27 তারিখ রাত 2টা বাজে। আমি একাই বাংলাদেশে যাব। আমার ফ্লাইট ছিল 27 তারিখ জাপান টাইম সকাল 10টা বাজে। সবকিছু মিলিয়ে বাসা থেকে আমরা 8 থেকে 9 ঘন্টা আগে বের হয়েছিলাম। সামনেই দেখি লোসন কম্বিনি, তাই কম্বিনির সামনে গাড়িটাকে কিছুক্ষণ রেস্টে দিতে হবে। কম্বিনিতে যেহেতু এসেছি তাই নিয়ে নিলাম একটা কফি। এখানে কফি সবকিছু নিজে নিয়ে তারপর কফিটাকে তৈরি করতে হয়। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিতে পারে। আমি দুধ জাতীয় কোনো জিনিস খাই না, কিন্তু জাপানে আসার পরে আমার হাজব্যান্ডের কফি খাওয়া দেখে আমিও কফি খাওয়া শিখে গেছি। আর যে কোনো কোম্পানিতে ঢোকার পরে সব থেকে বেশি স্মেল পাওয়া যায় কফির, আর কফির স্মেলটা সবসময় আমার কাছে অনেক প্রিয় ছিল, কিন্তু আমি কফি আগে খেতাম না। এখন খাই, তবে খুব কম। কোম্পানির থেকে একটা চিপস আর কফি নিয়ে বের হয়ে গেলাম আবার এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেখেন সুন্দর একটা জিনিস, সুন্দর রাস্তা, তার সামনে সোজা একটা চাঁদ দেখা যাচ্ছে। আর আমি আগেই বলেছিলাম না যে জাপানের সব বাড়িগুলো হচ্ছে কাঠের তৈরি। এই যে দেখেন, এটা কিন্তু এয়ারপোর্টের আশেপাশে এরিয়াটা। এয়ারপোর্টের আশেপাশে এরিয়াতেও তৈরি করা হয়েছে কাঠের তৈরি ঘর। বিমান দেখে তো মনেই হচ্ছে যে আশেপাশে এয়ারপোর্ট। আসলে জানি না, এখন চেক করে দেখলাম 7 মিনিট সময় লাগবে এয়ারপোর্টের সামনে যেতে। আর জাপানে গাড়ি চালানোর জন্য অনেক রুলস আছে। একটানা 2 বা 3 ঘন্টা গাড়ি চালানো যায় না। সেটা চিন্তা করেই হাতে বেশ সময় নিয়ে বের হয়েছিলাম। এখন এসে পড়েছি নারিতা এয়ারপোর্ট গেট 2-তে। নারিতা এয়ারপোর্টটা যতটা সুন্দর, ঠিক তেমনি জাপান দেশটাও অনেক সুন্দর। এখন পার্কিং করার পালা। 2টা বাজে বাসা থেকে বের হয়েছি, এখন বাজে সকাল 7টা। ঠিক বরাবর 5 ঘন্টা লাগলো আমাদের এয়ারপোর্টে আসতে। সমুসানের গাড়ির স্টিয়ারিং করাটা আমার খুব ভালো লাগে। আর তখন কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল। পার্কিং করা শেষ, এখন নেমে পড়বো। সমুসান আগেই নেমে গাড়িতে যে লাকিজ গুলা ছিল সেগুলা বের করে টার্মিনাল 1-এর ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকে দেখি এই যে সুন্দর একটা গাড়ি। আসলে এটা যে কিসের গাড়ি আমি জানি না, তবে সমুসান বলল এটা নাকি পরিষ্কার এবং চেক করার গাড়ি। আমার বোর্ডিং পাস শেষ। এই যে টিকিট, জাপানের জেরো কার্ড আর পাসপোর্ট। শেষ মুহূর্তে সমুসানের কাছ থেকে বিদায় নিয়ে টিকিট অনুযায়ী চলে আসলাম গেট 15। এখানেও লাস্ট বারের মতন পাসপোর্ট, টিকিট আর জাপানের জেরো কার্ড চেক করে ভিতরে ঢোকার জন্য অনুমতি দেয়। এই যে বাংলাদেশের বিমান 787, এটা দিয়েই আমি এখন বাংলাদেশে যাব। আমি যখন বাংলাদেশ থেকে জাপানে যাই তখন আমি থাই এয়ারলাইন্স দিয়ে গিয়েছিলাম। আর বাংলাদেশ এয়ারলাইন্স তো রানিংই হলো 1 থেকে 1.5 বছর আগে ডাইরেক্ট। বিমানের গেট থেকে তারা আমার সিট নাম্বার চেক করে আমাকে দেখিয়ে দিয়েছিল যে এই সাইড দিয়ে গেলে সিটটা পাবো। সিটের সামনে গিয়ে দেখি মাঝখানে আমার সিট, তাই এই ভাইয়াটাকে জানালার পাশ থেকে সরিয়ে আমি জানালার পাশে বসি আর তাদের 2 জনকে এক সাইডে দিয়ে দিই। ঠিকঠাক ভাবে বসার পরে আমি সবাইকে কল দিয়ে জানিয়ে দেই যে আমি উঠে পড়েছি। বিমানটা যখন আকাশে ওঠার জন্য প্রস্তুত,
তখন আমার মনের ভিতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে ওঠে। সমুসানকে রেখে আমি চলে যাচ্ছি এক দেশ থেকে আরেক দেশে। সমুসান আমাকে বলে দিয়েছিল তোমার বিমানটা উপরে ওঠার পরেই আমি বাসার দিকে চলে যাব। মনটাকে ভালো করার জন্য একটা মুভি দেখতে থাকি, আর বিমান ওঠার পরে তারা আমাদের জুস দেয় খাওয়ার জন্য। আসলে আমি ইমার্জেন্সি ভাবে বাংলাদেশে আসি। আল্লাহর অশেষ রহমতে আমার বিমানের টিকিটটাও ঠিকঠাক মতন হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পরেই আমাদেরকে খাবার দিয়ে দেয়। আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদেরকে কি কি খাবার দেওয়া হয়েছিল। বক্সের ঢাকনা খুলে দেখি আমাদের খাবার দেওয়া হয়েছে রাইস, চিকেন কারি আর ঢেঁড়সের কারি, আর সাথে কিছু আইটেম দিয়ে দিছিল। এটা হচ্ছে ডেজার্ট, আর দিয়েছিল সালাদ, আর আরেকটা দিয়েছিল ব্রেড, সাথে ছিল স্পুন আর কোল্ড ড্রিঙ্কস। চিকেন কারির মধ্যে দিয়েছিল 2 পিস চিকেন, আর সাথে দিয়েছিল ঢেঁড়সের কারি। ঢেঁড়সের কারিটাও ভালো ছিল, তবে খাবার সত্যি অনেক ভালো ছিল। শেষ হয়ে গেছে আমার খাওয়া দাওয়া, সবকিছুই খেয়েছিলাম শুধু এই ডেজার্টটা খাওয়া ছাড়া। কারণ হচ্ছে আমি দুধের কোনো জিনিস খাই না, তাই ডেজার্টটাও আমি খাইনি। আমার জার্নিটা ছিল 8 ঘন্টার জার্নি। 8 ঘন্টার মধ্যে বিমানে বসে বসে মনিটরে যা ছিল সবকিছু ঘাটাঘাটি করা হয়ে গেছে। বাহুবলী ছবিটা দেখেছিলাম, বাহুবলী ছবিটা আমার অনেক পছন্দের ছিল। যতই মনটাকে ভালো করতে চেষ্টা করি তার চেয়েও বেশি খারাপ লাগে আমার হাজবেন্ডের কথা চিন্তা করলে। তাকে আমি একা রেখে চলে এসে পড়লাম একটা ইমার্জেন্সি কাজের জন্য বাংলাদেশে। বিমান ক্রুকে আমার খারাপ লাগার কথাটা বললে এই মাফিন আর পানিটা আমাকে খেতে দেয়। আর আপনাদের সাথে একটা রিলস শেয়ার করেছিলাম যে এই মুভিটার কি নাম হতে পারে। একটা আপু এই মুভিটার সঠিক উত্তর দিয়েছেন, সেই আপুটাকে অসংখ্য ধন্যবাদ। এই আপুটা আমার সাথে জাপানে থাকে। আপুটা আমার কাছ থেকে একটা গিফট পাওনা রয়ে গেল, অবশ্যই আমি জাপানে গিয়ে আপুটার গিফটটা দিয়ে দিব। আর ছবিটার নাম ছিল দেয়ালের দেশ। আমি এখানে মাফিন খেতে খেতে ছবিটা দেখা শেষ করি। 8টা ঘন্টা যেহেতু টাইম ছিল আমার, সেই সময় আমি মনিটরে যা ছিল সবকিছু ঘাটাঘাটি করতে করতে সবকিছু আমার মুখস্থ হয়ে গেছে। শেষবারের মতন এখন আবার নাস্তা দিল। এখন নাস্তা দিয়েছে সবাইকে। এখন দিয়েছে মাফিন আর চিকেন বান। এটা চিকেন, মেয়োনিজ আর লেটুস পাতা দিয়ে তৈরি। সবকিছু দেখা শেষ, তাই ইয়ারফোনটা খুলে রাখলাম। আর এখন আমি দেখলাম যে আমাদের বিমানটা বাংলাদেশের কোন পর্যায়ে আছে আর কতক্ষণ সময় লাগতে পারে। আর বেশিক্ষণ সময় নেই বাংলাদেশে ল্যান্ড করার জন্য, খুব কাছে আমরা আছি। শেষ সময় আমি এটা নিয়ে ঘাটাঘাটি করি। অবশেষে আল্লাহর রহমতে আমি বাংলাদেশে এসে পৌঁছালাম। আমার বিমানটা এখন থেমে গেছে, সবাই নামার জন্য দাঁড়িয়ে আছে। আমিও আস্তে আস্তে বের হয়ে গেলাম। ওই যে বিমানটা দেখা যাচ্ছে, এখন দাঁড়িয়ে আছি লাইনে লাকিস গুলো নেওয়ার জন্য। একটা লাকিস আমি নিয়ে নিয়েছি, এই যে আমার লাকিসটা এসে পড়েছে। আমি যেহেতু এত ওজনের বড় লাকিসটা নামাতে পারবো না, তাই আমার সাথে থাকা ভাইয়াটা ছিল, সেই ভাইয়াটাকে আমি বললাম আমার লাকিসটা নামিয়ে দিতে। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে এসে দেখি আমার জন্য আমার ননদ এবং ননদের হাজবেন্ড এবং সাথে তাদের কিউট একটা বাচ্চা ওয়েট করছে। আমার ননদ আমার জন্য একটা ফুলের তোড়াও নিয়ে এসেছিল। আমি ফুলের তোড়াটা পেয়ে খুব খুশি হয়ে গিয়েছিলাম। আসার পরে সাথে সাথে ভাইয়া সমুসানকে কল দিয়ে আমার সাথে কথা বলিয়ে দিল। আমিও সমুসানের সাথে কথা বলে নিলাম। সমুসানের জন্য মনটা খুব খারাপ ছিল। বাংলাদেশে এসে প্রথমেই আমি আমার শ্বশুর বাড়িতে উঠেছি। আমার শ্বশুর, শাশুড়ি, জাল, বাসুর সবাই আমাকে দেখে অনেক খুশি। আসলে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এটা আমার শ্বশুর বাড়ির রুমে ঢুকিয়ে দেখি আমার শাশুড়ি মা আমার জন্য অপেক্ষা করছে। আমার শাশুড়ি মাটা আসলে অনেক ভালো, আমাকে দেখেও অনেক খুশি। আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলির কিছু। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আর সবাই আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।